আমাদের আইনে সম্ভবত আজকে তৃতীয় ক্লাস। আজকে তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক আহমেদ, জেলা দায়রা জজ কোর্ট, ঢাকা। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে কিন্তু লিমিটেশন অ্যাক্টের 3টা ক্লাস সম্ভবত করেছেন। তো আমার মনে হয় যে 3টা ক্লাস থেকে আমরা নাম্বার 1 আমরা কি শিখেছি? হিস্ট্রি শিখেছি। হিস্ট্রি সম্পর্কে আলোচনা করেছি। নাম্বার 2 আমরা সেকশন ওয়াইজ গুলো আমরা পড়ে ফেলেছি। নাম্বার 3 আর্টিকেল। তো এই দুইটা শেষ হয়ে গেছে। আজকের টপিক হচ্ছে আর্টিকেল। তো আমরা যারা আজকে পার্টিসিপেন্ট আছি সবাই কথা বলবো। বোর্ড দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু রেসপন্স করবেন। স্যারের কথা এবং হচ্ছে বোর্ড ক্লিয়ার কিনা বিষয়টা একটু স্পষ্ট করবেন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার বা বোর্ডে কোনো সমস্যা হচ্ছে? সবকিছু হ্যালো, ঠিক আছে। সব ঠিক আছে না? থ্যাংক ইউ। তো এই যে হিস্ট্রি পার্টটা, হিস্টোরি, হ্যাঁ, সামাদি আইনের যে ইতিহাস, আপনাদেরকে যে এই পার্টটা কিন্তু আমরা লেকচার শিট সম্ভবত আজকে আপনারা ড্রাফট করতে আমি দিয়ে দিব, পরিচালকের কাছে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন হাতে। এখান থেকে আসলে কোশ্চেন হয়। তো যারা এই ক্লাসটা মিস করছেন তাদের আসলে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা লেকচার শিটের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। এবং আসলে আরো একটা কথা যে বিষয় আপনাদেরকে জানাতে চাই যে অনেকে মনে করতেছেন যে আমরা ক্লাস পাই নাই প্রথম থেকে, আমাদের কি হবে, এরকম কোনো ভাবার কোনো কারণ নাই, কারণ আমরা ক্লাসগুলো বারবার রিপিটেশন করব। সেই ক্ষেত্রে আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম হবে। এটা হচ্ছে নাম্বার 2। তো আচ্ছা, এখানে আমরা যারা আছি সবাই কি হিস্ট্রি ক্লাসটা পেয়েছি? আমাদের ইতিহাসের ক্লাসটা পেয়েছি সবাই? না আমরা কি স্যার, সবাই এই ক্লাসটা পেয়েছি? সবাই পেয়েছি? কথা বলেন। পাইনি স্যার। আচ্ছা আচ্ছা, আপনাদের আমি একটা ইয়ে বলি আপনাদেরকে, আমি কি বলে মেনশন করেছিলাম, আপনারা কি সামনে আসলে কি প্রবলেম হবে? আপনারা কি সামনে আসতে পারবেন? মানে হয় কি যে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে নিজের সাথে নিজে কথা বলতেছি। আপনারা যদি অ্যাটলিস্ট সামনে আসেন, তাহলে আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি যে স্টুডেন্ট গুলো যদি তাদের আপত্তি না থাকে, আমার মনে হয় সামনে আসলে ক্লাসটা আরো ভালো হয়। এটা ক্লাসের জন্য আমার মনে হয় পজিটিভ হবে, বুঝছেন? আপনারা সবাই সামনে আসতে পারেন। মানে আমার কাছে মনে হচ্ছে আমি আমার নিজেকে দেখতেছি। হ্যাঁ, তো আসলেই তাই দেখতেছি। তো ওই সারা জীবন তো স্টুডেন্টের সামনে পড়াইছি, তো নিজেকে নিজে দেখে ডিমোটিভেট হচ্ছে আর কি। আপনারা সবাই সামনে আসেন। হ্যাঁ, আপনারা সবাই সামনে আসেন। আমি 1 মিনিট সময় দিলাম। আজকে আমরা আর্টিকেল পড়বো সেকশন নিয়ে। আপনারা সবাই সামনে আসেন। হ্যাঁ, সবাই একটু দরকার হলে একটু ভালোভাবে আসেন, প্রবলেম নাই। সবাই সামনে আসেন। এই যে আমার বিদ্যুৎ নাই দিকে স্যার। অনেকের কাহিনীটা হলো যে এটা অফিকরত করতে হবে, তাহলে আসছেন, সবাই আসছেন সামনে। ওকে, আচ্ছা, কেউ আসবেন না তাই তো? আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, হিস্ট্রি থেকে কোশ্চেন ধরলে কি আপনারা পারবেন? মনে আছে? হ্যাঁ, ধরবো। তামাদি আইন ইংরেজিতে প্রবর্তন হয় কত কত সালে বলেন? কে বলতে পারবেন? তামাদি আইন ইংরেজিতে প্রবর্তন হয় কত সালে বলেন? কথা বলতে হবে রে ভাই। বলে গেছেন? হুম, 1793 ভুলে গেছেন?
আচ্ছা যাই হোক, 1793 1793। তো আমরা হিস্ট্রি আসলে দুই দিন ক্লাস নিয়েছি, তো আমরা হিস্ট্রিতে আজকে যাব না, আমরা একটু সেকশনে একটু আপনাদেরকে দেখি, কারণ সেকশন আমি দুইটা ক্লাস নিয়েছি। বলেন, 3 ধারার বিষয়বস্তু কয়টা? 3 ধারার বিষয়বস্তু স্যার 3টা কি কি? স্যার, মামলা, আপিল এবং দরখাস্ত, আবেদন বা দরখাস্ত। এখানে বলতে হবে কিন্তু মূল মামলা, আপিল কি মামলা? মূল মামলা। দরখাস্ত। 3 ধারার বিষয়বস্তু 3টা, মূল মামলা, আপিল এবং দরখাস্ত। 4 ধারা সেকশন 4 কি বলা ছিল? আদালত বন্ধ থাকা অবস্থায় যখন আমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। আদালত হ্যালো যদি হ্যালো বন্ধ থাকে, আদালত যদি বন্ধ থাকে তাহলে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী যদি কোনো কারণে আদালত যদি বন্ধ থাকে, তাহলে যেদিন সর্বপ্রথম আদালত কি খুলবে, তাই তো? জি স্যার। আদালত খুলবে সেই দিনে তামাদির মেয়াদ শুরু হয়ে যাবে। তার মানে যদি এরকম হয়, কোন একটা মামলায় তামাদির মেয়াদ ছিল 30 দিন, তো 29 দিনে যে আমাদের কোর্ট বন্ধ হয়ে গেল, ঠিক আছে, 15 দিন পর কোর্ট খুললো, 15 দিন পর কোর্ট খুললো, ঠিক আছে, 16 দিনের মাথায় কোর্ট খুলেছে। তো এই 16 দিনের মাথায় যদি আপনি মামলা করতে না পারেন, তাহলে কি আমাদের মেয়াদ আর থাকবে? 16 দিনের মাথায় যে আমাদের মেয়াদ থাকবে? হ্যাঁ, এতক্ষণ স্যার কিছুই শোনা যায় নাই। যেদিন কোর্ট খোলা থাকবে স্যার, ওইদিন করতে হবে। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার না? জি, জি, শোনা এখন শোনা যাচ্ছে শুনতে যাচ্ছে। স্যার। পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। শোনা না গেলে বলতে হবে, ঠিক আছে? তা আমি বলতে জি, চাচ্ছি শুনতেছি। যে যদি যদি এই 4 ধারা অনুযায়ী যদি আদালত বন্ধ থাকে, তাহলে যেদিন সর্বপ্রথম আদালত খুলবে সেদিনই তো আমাদের মেয়াদ শুরু হবে। তো একটা এক্সাম্পল, যে কোনো একটা মামলা 30 দিন তামাদির মেয়াদ আছে, 30 দিন। কোন একটা মামলায় তামাদির মেয়াদ কতদিন আছে ভাই? 30 দিন। এই 30 দিনের মধ্যে আমরা কি দেখলাম, যে 29 দিন কিন্তু শেষ হয়ে গেছে, আপনি মামলা দায়ের করতে পারেন নাই। ওকে, এবার কোর্ট 15 দিনের জন্য ভ্যাকেন্ট হয়ে গেল, ছুটি হয়ে গেল, কোনো কারণে সরকারি ছুটি বা কোনো কারণে 15 দিনের জন্য ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পরে এই যে 16তম দিন যেদিন কোর্ট খুলবে, সেই দিন আপনি মামলা করতে ব্যর্থ হইলেন, তাহলে কি এখানে মামলা দায়ের করতে পারবেন? 3 ধারায় আর এই 4 ধারায় মামলা দায়ের করতে পারবেন? পারবে, কারণ হচ্ছে 4 ধারা বলা আছে যে আদালত যেদিন খোলা থাকবে ওই দিন হচ্ছে মামলা, আপিল এবং দরখাস্ত দায়ের করা যাবে। কিন্তু আমার কথা বোঝেন, আপনি বোঝেন নাই। বিষয়টা হচ্ছে যে একটা মামলা আমাদের মেয়াদ 30 দিন, ভালো করে বোঝেন, কতদিন একটা মামলার মেয়াদ? 30 দিন। 30 দিন। তো এই 30 দিনের মধ্যে কি হলো, আপনি 29 দিনের মধ্যে মামলা দায়ের করতে পারেন নাই, ভালো করে বোঝেন, 29 দিনের মধ্যে মামলা দায়ের করতে পারেন না, তাহলে আপনার হাতে আর কয়দিন আছে? একদিন। কতদিন আছে? একদিন আছে। একদিন। তো এই 29 দিনের মাথায় কোর্ট 15 দিনের জন্য ভ্যাকেন্ট হয়ে গেল। কত দিনের জন্য? 15 দিনের জন্য। ভ্যাকেন্ট হয়ে গেল। এবার 15 দিন, মনে করেন রবিবার, কি বার? রবিবার। এই রবিবারে আপনার এই 15 রবিবার মনে করেন 16 তারিখ, 15 দিন পর ভ্যাকেন্ট হলো, মানে কোর্ট খুললো, তার মানে 16 তারিখে কোর্ট খুললো। তারপরে এই 16 তারিখ হচ্ছে রবিবার, এই রবিবারে আপনি 16তম দিনে কি করলেন? মামলা দায়ের করতে ব্যর্থ হলেন, তাহলে কি আপনি 4 ধারা অ্যাপ্লাই করতে পারবেন? জি না, স্যার। করা যাবে না। আমি সেটা বলতে চাচ্ছি, যে কোন আপু বললো যে পারবে। আপনি কি এবার ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা স্যার, আমি কিন্তু যে 16 দিনের দিন হচ্ছে ব্যর্থ হওয়ার এই বিষয়টা হচ্ছে খেয়াল করি নাই। আচ্ছা, এখন রাইট, বুঝতে- এক্স্যাক্টলি, এবার বুঝতে পারছেন তাই না? তাহলে কিন্তু আর
হচ্ছে যে মামলা দায়ের করতে পারবে না। তাহলে এইবার বলেন 5 ধারার বিষয়বস্তু কয়টা? পাঁচটি পাঁচটা। স্যার। দেখেন আমি কিন্তু এই অলরেডি সেকশন ওয়াইজ আমি কিন্তু আপনাদের লং ক্লাস নিয়েছি। এখানে যারা আছেন তারা জানেন 1.5 ঘন্টা 1 ঘন্টারও বেশি ক্লাস নিয়েছি। আমি সেকশন গুলো এত ভালো করে বুঝাই দিয়েছি, কিন্তু তারপরেও আজকে একটু রিপিট করতেছি এই কারণে যে আপনাদের ভিতরে আমি চাই না যে তামাদি আইন নিয়ে আর কনফিউজ থাকুক। মানে এটা আপনাদের সারা জীবন যেন আপনাদের মনের ভিতরে গেঁথে যায়। ঠিক আছে, আমি খুব স্লো যাচ্ছি। তামাদি আইন কিন্তু 1 দিনের বেশি আর 2 দিনের বেশি ক্লাস নেওয়া উচিত না। সেখানে আমি কিন্তু অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, 4টা ক্লাস মনে হয় রানিং, তাই না? 4টা না 3টা? এটা স্যার 4টা রানিং। 4টা না রানিং, 3টা তার মানে রানিং মনে হয়। 3টা। তা 3টা হলে পরে আজকে আবার দেখেন মোটামুটি 4টা হয়ে যাচ্ছে। তো এবার আমরা কোথায় যাব? ধারা 5। খুবই আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো আজকে ধারাগুলো, জাস্ট একটু আমরা আর্টিকেলে ঢুকবো। ধারা 5, ধারা 5 হচ্ছে কি বলেন তো? স্যার, মেয়াদ তামাদির মেয়াদ বৃদ্ধি, বিলম্ব বা মওকুফ। এবার দেখেন সাফিসিয়েন্ট কজ, বিলম্ব মওকুফ, সাফিসিয়েন্ট কজ। যদি কোনো ব্যক্তি যদি নির্ধারিত সময়ের মধ্যে আপিল কি করতে পারে? আপিল, আপিল, রিভিউ, রিভিউ, রিভিশন, রিভিশন, লিভ টু লিভ টু আপিল, আপিল, অন্যান্য অন্য কোনো দরখাস্ত দরখাস্ত। 1 2 3 4 5, এই 5টা যদি করতে ব্যর্থ হয় কোনো ব্যক্তি, এই 5 ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই 5টা আবেদন যদি করতে ব্যর্থ হয়, তাহলে আদালত যদি মনে করে, আদালতের এটা কি ক্ষমতা? স্বেচ্ছাধীন ক্ষমতা, তাই তো? স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালতের কোন ধরনের ক্ষমতা এটা? স্বেচ্ছাধীন ক্ষমতা। তাহলে এইটা যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি আবেদন করতে ব্যর্থ হন, তাহলে আদালত যদি সাফিসিয়েন্ট কজ দেখাতে পারেন, মানে পর্যাপ্ত কারণ যদি দেখাতে পারেন যে মহামান্য আদালত আমি এই 5টা আপিলের মধ্যে যে কোনো একটা আপিল এই উপযুক্ত কারণের জন্য আমি করতে পারি, বিবেচনামূলক। আদালত যদি এটা কি করতে পারে, সন্তুষ্ট হয়, তাহলে আপনার 5 ধারায় আবেদন গ্রান্ট করতে পারে। আর আদালত যদি সন্তুষ্ট না হয় তাহলে 5 ধারা আপনাকে রিজেক্ট করে দেবে। এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। 5 ধারা হচ্ছে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, আর 3 ধারা কি? আদালতের বাধ্যতামূলক বাধ্যতামূলক। ক্ষমতা। ক্লিয়ার? তাহলে যদি জি। কোশ্চেন হয় আদালতের বাধ্যতা 3 ধারা আদালতের কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে? বাধ্যতামূলক না। ডিসক্রিশনারি মূলক ক্ষমতা। 3 ধারা আছে বাধ্যতামূলক, আর হচ্ছে যে 5 ধারা স্বেচ্ছা। স্বেচ্ছাধীন। ওকে, তাহলে গেল। এবার এখানে একটা মজার জিনিস বলে দিই প্র্যাকটিক্যালে, সেটা আমরা যেটা কোর্টে করি যে জমির মামলার ক্ষেত্রে, ঠিক আছে, যদি কোনো আপনারা জমির মামলার ক্ষেত্রে যদি আপনারা মিস আপিল করেন, মিস কেস যদি করেন, মনে করেন জাস্ট একটু আপনাদের কনসেপ্ট দিচ্ছি প্র্যাকটিক্যালি আর কি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনি কোনো ব্যক্তির যদি জমি এ যদি বির জমি খারিজ করে নিয়ে যায়, ঠিক আছে, এই ব্যক্তির সম্পত্তি এই ব্যক্তি খারিজ করে নিয়ে গেল, ঠিক আছে, খারিজ করে নিয়ে মিউটেশন করে ফেললাম। মিউটেশন মানে বোঝেন? মিউটেশন নামজারি বোঝেন? নামজারি জি স্যার। বোঝেন? নামজারি বোঝেন? নামজারি মানে জি কোন স্যার। একটা সম্পত্তি, এর সম্পত্তি এই বি নিজের নামে করে নিল, নাম পরিবর্তন করে নিল, ঠিক আছে, এটাকে বলে নামজারি। ঠিক আছে, এটা এসি ল্যান্ড অফিস থেকে করে, রেজিস্ট্রি অফিস থেকে করে, ঠিক আছে, ভূমি অফিস থেকে যেটাকে করে আর কি। তো এ যদি বির সম্পত্তি খারিজ করে নেয়, তাহলে বি এসি ল্যান্ড অফিসে যে কি করতে পারে? মিসকেস করতে পারে। এই মিসকেসের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দেরি করে বা কোনো কারণবশত যদি করতে ব্যর্থ হয় নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে এখানেও কিন্তু 5 ধারা প্রয়োগ করতে পারে। এটা জমি জমার বিষয়, তো প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভবিষ্যতে আপনারা যখন অ্যাডভোকেট হবেন ইনশাআল্লাহ কাজ করতে করতে শিখে যাবেন। আপনাদের এটা যাচ্ছে না, কারণ গেলে আপনারা খুব কমপ্লেক্স হয়ে যাবে, আপনাদের বিষয়গুলো বুঝতে পারবেন না। তো 5 তো গেল। 6 ধারাকে বলেন তো, আমাকে একটু বলেন তো, ভুলে গেছি।
ছয় ধারার বিষয় কি ছিল বলুন তো, শিখান আমার। আইনগত অপারগতা স্যার। আইনগত অপরাধতা কয়টা কারণে হয়? কয়টা কারণে হয় আইনগত অপরাধতা বলেন তো? তিনটা দ্রুত দ্রুত। কারণে স্যার। তিনটি। কি বলেন তো? স্যার নাবালক উন্মাদ আর জড়বুদ্ধি নাবালক নাবালক সম্পর্কে। উন্মাদ এবং জড়বদ্ধতা। নাবালক উন্মাদ এবং জড়বদ্ধতা, তাই তো? নাবালক উন্মাদ এবং জড়বদ্ধতা। স্যার এখানে নাবালক বলতে কি কোনো বয়স আছে স্যার, নাকি শুধু নাবালকই হবে স্যার? নাবালক, নাবালক মানে মাইনরিটি। মাইনরিটি মানে যার 18 বছর পূর্ণ হয় নাই। ওকে, সে ব্যক্তি নাবালক বাংলাদেশের স্যার স্যার উন্মাদের ক্ষেত্রে স্যার, এই যে উন্মাদ যে স্যার, এটা কি সরি, স্যার নাবালক হচ্ছে পুরুষের ক্ষেত্রে 21 বছর না, আর মহিলাদের ক্ষেত্রে 18 বছর মনে হয়। হ্যাঁ 18 বছর? ঠিক আছে। আচ্ছা, উন্মাদ মানে যে ব্যক্তি পাগল, ইনসেন। উন্মাদ, উন্মাদ মানে ইনসেন, মানে যে বুঝতে অসমর্থ, মানে বুঝতে পারে না, পাগল টাইপের। হ্যাঁ, যার কোনো জ্ঞান নেই, মস্তিষ্কে বিকৃতি, তাকেই বলে উন্মাদ, ইনসেন। ক্লিয়ার? আর জড়বুদ্ধ মানে কি? যার কোনো ফিলিংস নেই, ভালো মন্দ বোঝার, বিশ্লেষণ করার ক্ষমতা নেই। এই লাইক দ্যাট উন্মাদের মতোই, কিন্তু এই জড়বদ্ধটা একটু বেশি ডিপ, মানে এই ব্যক্তি কোনো কিছুই বোঝে না, মানে এ শোনেও না বোঝেও না, যে ড্যাম টাইপের আর কি। ঠিক আছে, বোবা কালাকে যেটা আমরা বলি। ঠিক আছে, জি স্যার। 7 ধারার বিষয়বস্তু কি ছিল? সাদাতে ছিল জয়েন্ট স্যার জয়েন্ট জয়েন্ট লাইবিলিটি। লাইবিলিটিস, যৌথ দায়। সেটাকে আমরা কি বলেছিলাম? যদি কোনো মামলা পরিচালনার ক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে রেখে যদি সে মামলা সামনের দিকে আগানো যায় বা শুরু করা যায়, বাগিয়ে নেওয়া যায়, তাহলে পরে সে মামলা চলমান থাকবে। কিন্তু যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে 7 জন ব্যক্তির মধ্যে 7 জন যদি কি অসমর্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের মেয়াদ স্টপ থাকবে। আর যদি 7 জনের মধ্যে যদি একজনও যদি ভালো থাকে, সুস্থ মস্তিষ্ক থাকে, তাহলে এই 6 জনের বিরুদ্ধে আমাদের মেয়াদ চলমান থাকবে। ঠিক আছে, চলমান থাকবে স্যার। জি স্যার। তার মানে 7 জন ব্যক্তি ভেতরে যদি একজনও সুস্থ থাকে এবং ওই 6 জনকে বাকি রেখে যদি এই মামলা সামনের দিকে চালানো যায়, তাহলে তো আমাদের মেয়াদ কিন্তু চলমান থাকবে কিন্তু। ওকে, আচ্ছা, আমরা 6 ধারায় একটা নোটস বলেছিলাম না? 6 ধারায় একটা জি স্যার। এক্সেপশনাল বলেছিলাম না? জি 6 স্যার। ধারায় এক্সেপশনাল মূল মামলা এবং কি মূল মামলা এবং ডিক্রি কার্যকরণের ক্ষেত্রে ডিগ্রি কার্যক্রমের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? এই 6 দ্বারা ধারা প্রযোজ্য হবে প্রযোজ্য স্যার। হবে। মূল মামলা এবং ডিগ্রি কার্যক্রমের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য হবে। ক্লিয়ার? এটি কিন্তু জি স্যার। এমসিকিউ আসতে পারে ভাই, এটা নোট করে রাখেন, জান নাই। স্যার আবার একটু বলেন। মূল মামলা এবং ডিগ্রি কার্যকরকরণের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য হয়। মূল মামলা এবং ডিগ্রি কার্যকরকরণের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য হবে। ঠিক আছে, সেকশন 8 কে বলবেন? সেকশন বলেন। 8 আছে স্যার জেনারেল এক্সেপশন স্যার, বিশেষ ব্যতিক্রম। কয়টা ক্ষেত্রে? হ্যাঁ বলেন তো। স্যার কয়টা জেনারেল ক্ষেত্রে বলেন? এক্সেপশন স্যার হচ্ছে স্যার অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং আইনগত অক্ষমতা অবসানের 3 বছর পর মামলা দায়ের করলে। অগ্রক্রয়ের অধিকার, 1 নম্বর কথা হচ্ছে অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে। অধিকার আদায়ের ক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে আইনগত আইনগত অক্ষমতা অক্ষমতা। আইনগত যে অক্ষমতা অবসানের কত বছর অতিক্রম হলে? 3 বছর স্যার। 3 বছর। 3 বছর অতিক্রম হলে কি হবে? এটা 3 বছর অতিক্রমের ক্ষেত্রে কি 3 6 বছর এবং 7 দ্বারা অতিক্রমের প্রযোজ্য হবে না ক্ষেত্রে স্যার। 6 6 এবং এবং 7 প্রযোজ্য হবে না। হবে না। তাহলে অগ্রক্রয়ের অধিকার ক্ষেত্রে এবং আইনগত অক্ষমতা অবসানের
3 বছর পরে 6 এবং 7 ধারা প্রযোজ্য হবে না। ক্লিয়ার? এটা কিন্তু বিশেষ ব্যতিক্রম। বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেননি বলেন? কে বুঝেন নাই বলেন তো? আমি বুঝি বুঝছেন না। সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। বলতে হবে যে 8 ধারাটা হচ্ছে কি বলে আমরা বিশেষ ব্যতিক্রম। এই বিশেষ ব্যতিক্রম কেন বলা হয়েছে? যে এই দুইটা ক্ষেত্রে, এটা হচ্ছে অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং আইনগত অক্ষমতা। যে কোনো ব্যক্তি যে আইনগত অক্ষমতা, মনে করেন যে একজন ব্যক্তি পাগল ছিল, একজন ব্যক্তি 10 বছর, কয় বছর পাগল ছিল? 10 বছর, ঠিক আছে? সে 10 বছর পরে সে সুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেল না? 10 বছর পরে কি সুস্থ হয়ে গেল? তার মানে কি এই যে আইনগত অক্ষমতা অবসান হয়ে গেল। আইনগত অক্ষমতা, তার যে অক্ষমতা ছিল, তার মানে সে কি উন্মাদ ছিল, পাগল ছিল, বা বিকারগ্রস্ত ছিল, বা কোনো একটা সামথিং তার ছিল। সেই জন্য সে আইনগত ব্যবস্থা প্রয়োগ করার মতো তার যোগ্যতা ছিল না। তো কি করলো দেখো, 10 বছরের পর তার আইনগত অক্ষমতা অবসান হয়ে গেল, টার্মিনেশন হয়ে গেল যেটা। তার মানে কি 10 বছর পর সে কি হলো? সুস্থ হয়ে গেল। এই 10 বছরের পর 3 বছর সময় থাকে মামলা করার। ওকে, কয় বছর সময় থাকে? 3 3 বছর। বছর। তাহলে কি বলছি যে অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং আইনগত অক্ষমতা অবসানের 3 বছর যদি অতিক্রম হয়ে যায়, তাহলে এই 6 এবং 7 ধারা প্রয়োগ করা হবে না, প্রযোজ্য না এই 8 ধারার ক্ষেত্রে। তার মানে আর প্রয়োগ করতে পারবে না, যে এইটা দেখাইতে পারবে না যে আইনগত অক্ষমতা আছে বা যৌথ দায় আছে, এই দুইটা রিজন দেখি 8 ধারা প্রয়োগ করতে পারবে না। এবার কি বুঝছেন? জি স্যার। বুঝছেন এবার? কি বুঝি? না বুঝলে বলেন, স্যার আমি আবার বুঝি নাই, বুঝাবো। বুঝি হ্যাঁ, নাই বোঝেন স্যার। নাই? আচ্ছা, জি না স্যার স্যার। বুঝতে পারছি। আমি এবার বুঝাই একটু ক্লিয়ার, যে অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে অগ্রক্রয় অধিকার, যেটা হলো অগ্রক্রয়ের এক নাম কি? প্রিএমশন। প্রিএমশনটা বোঝেন? স্যার এটা তো অগ্রগামী। হুম, না স্যার। অগ্রক্রয় মানে কি? কে যেন বললো, এটা কি ইংরেজি কি বললেন আপনি? বুঝি নাই। হ্যালো, স্যার অগ্রগতিটা কি আমি বলবো? অগ্র মানে কি? আগে না? জি স্যার। অগ্র মানে কি? আগে। আগে। জি স্যার। ক্রয় মানে যে ব্যক্তির আগে ক্রয় করার অধিকার আছে, অগ্রক্রয়। মনে করেন আপনার চাচার সম্পত্তি বিক্রি করবে, আপনার চাচা সম্পত্তি বিক্রি করবে, সে বিক্রি করতেছে হচ্ছে বাইরে এক প্রতিবেশীর কাছে, বিক্রি করতেছে, মনে করেন কামাল উদ্দিনের কাছে বিক্রি করবে। তো এই যে সম্পত্তি আপনার চাচা বিক্রি করবে, এই সম্পত্তি কেনার অধিকার কার আগে? আপনার বাবা বা আপনাদের, আপনি ভাস্তে হিসেবে। এইটাকে বলে অগ্রক্রয়, যে নিজের আগে প্রতিনিধিদের বা নিজের কাছের লোককে, শেয়ারদারদের কাছে বিক্রি করার অধিকার তাদের আগে বিক্রি করতে হবে। তারা যদি কিনতে না চায়, তাহলে ডিকে মানে ডিসটেন্স কিন্ডারশিপ, যেটাকে বলে ফারাইজ অঙ্ক করার সময় আপনারা বুঝবেন আর কি, যে 3 জন যখন আমরা ফারাইজ অঙ্ক করব, তখন দেখবো যদি আপনাদের তো নাই, জুডিশিয়ারি যদি কখনো আসেন, সেটা হচ্ছে কোরআনিক শিয়ারার। 14 জন, ঠিক আছে? কোরআনিক শিয়ারার দ্বারা এদের মধ্যে সম্পত্তি বন্টন হওয়ার পরে বাকি সম্পত্তি রেজিডিওর হিসেবে পাই, এবং রেজিডিওরির পরে ডিকে দূরবর্তী আত্মীয় যেগুলো আছে তারা পায়। এই কোরআনিক শিয়ারারের পরে কোরআনিক শিয়ারার মোট কতজন? 14 জন। তারপরে রেজিডিওরি ব্যক্তিরা পায়, তারপরে ডিকে পায়। তো এটা হচ্ছে যে স্পেশাল লর ভিতরে আছে, তো এটা আপনারা বুঝবেন না এখন। তো এতটুকু বুঝে রাখেন, অগ্রক্রয়ের অধিকার আদায়ের ক্ষেত্রে এবং আইনগত অক্ষমতা অবসানে 3 বছর যদি অতিক্রম হয়ে যায়, তার মানে কোনো ব্যক্তি উন্মাদ, পাগল বা অন্যরকম তার অবস্থাকেও ছিল, বাধাবাধকতা ছিল, এইটা অবসান হওয়ার
3 বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে ব্যর্থ হন, তাহলে সেই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী 6 এবং 7 ধারা কিন্তু প্রযোজ্য হবে না। ওকে, 6 এবং 7 ধারা প্রযোজ্য হবে না, এইটুকু জানলেই হবে আপাতত। এবার বুঝেছেন? জি স্যার। বুঝছেন না এবার? কে বুঝেন নাই বলেন তো? ভাই কথা বলতে হবে, কে বুঝেন নাই বলেন না, আবার বলবো। বুঝছি স্যার, এখন বুঝেছি। স্যার বোঝা গেছে স্যার? লজ্জার তো কিছু না, লজ্জার কিছু নাই। যদি না বুঝেন আমি এইটা নিয়ে আধা ঘন্টা ক্লাস শেষ করবো, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝতে হবে। ক্লাসের বাইরে যে বলবেন যে বুঝি না, এটা কিন্তু হবে না কিন্তু ভাই। তো 9 ধারা কি বলেন তো, আমি একটু দ্রুত টানবো। 9 ধারা কি বলেন? স্যার সময়ের অবিরাম চলন। মানে তামাদির মেয়াদ একবার শুরু হয়ে গেলে কোনো অক্ষমতা দ্বারাই আর বন্ধ বা হবে কোনো না। কারণ দিয়েও কিন্তু এটা আটকানো যাবে না। ওকে, 10 ধারা কি? ট্রাস্ট এবং প্রতিনিধির বিরুদ্ধে তামাদির মেয়াদ, তাই তো? 10। জি স্যার। জি স্যার। 11 কি? বৈদেশিক চুক্তি, তাই তো? 11 কি বৈদেশিক চুক্তি? জি স্যার। বৈদেশিক চুক্তির উপর মামলা। 11 হচ্ছে জি বৈদেশিক স্যার। চুক্তির উপর মামলা। 12 ধারা কেউ বলেন? তামাদির মেয়াদ গণনার সময় বাদ যায় কোন কোন আমাদের মেয়াদ গুলো? গণনা। হ্যাঁ, তামাদির মেয়াদ গণনা খুব জি সুন্দর স্যার। করে শিখাইছিলাম। বলেন বলেন বলেন, জি স্যার। কোনগুলো বাদ যায়? আমাদের মেয়াদ কবে থেকে শুরু হইবে স্যার? এইটা আমাদের মানে আমাদের যে টাইমটা আছে, কোন কোন ক্ষেত্রে বাদ দিতে হইবে স্যার? এইটাই আমাদের হ্যাঁ, মূলত বলেন কোন? স্যার। আপনার হচ্ছে গিয়ে প্রথমে কি বলেছিলাম? প্রথমে কি মেয়াদ আরম্ভের বলেছিলাম? মেয়াদ আরম্ভের দিন, এক্স্যাক্টলি, মেয়াদ আরম্ভের দিন। কোন একটা মামলা শুরু হয়ে রায় গেলে ঘোষণার দিন স্যার। মেয়াদ স্যার। আরম্ভের দিন। স্যার একটা জিনিস জানতে রায় চাই। ঘোষণার দিন। হ্যালো, বলেন বলেন বলেন। জি স্যার, আমার যদি একটা মামলা খারিজ হয়ে যায়, তখন আমি যে আপিলটা করব, সেই মানে আপিলটা করার সময় যে তামাদিটা গণনা করা হবে, এটা আসলে কিভাবে একটা উদাহরণ দিয়ে যদি বলেন তাহলে খুব ভালো। আচ্ছা, 1 মিনিট, এটা শেষ করি। হ্যাঁ, এটা শেষ, যেহেতু এটা ধরলাম শেষ করি। মেয়াদ আরম্ভের দিন, আপনার কোশ্চেনটা রেখে দেন, আমি বলবো এটা। রায় 2 ঘোষণার নম্বর দিন। কি? একটা মামলা রায় শুরু হয়ে গেল মানে, মামলা শুরু হয়ে গেল মানে মেয়াদ আরম্ভ হয়ে গেল, তাই না? জি স্যার। তারপরে কি? রায় ঘোষণার দিন। জি স্যার। রায় ঘোষণার দিন। রায় ঘোষণার পরে আমরা জানি সবাই, রায় ঘোষণার পরে আমরা কি করি? বিবাদী পক্ষ বা বাদী পক্ষ যার বিরুদ্ধে যাই বা যে পক্ষ ইচ্ছা করুক, সে কি করে? রায়ের নকল তোলে, তাই না? নকল তুলে। রায়ের জি নকল স্যার। তোলে না? জি স্যার। রায়ের নকল তোলার দিনও কিন্তু বাদ যাবে। মেয়াদ আরম্ভের দিন, রায় ঘোষণার দিন, রায়ের নকল নকল তোলার দিন। এই তো রোয়েদাদ সময়। মঞ্জুর, রুয়েদা না মঞ্জুর? জি স্যার। হ্যাঁ, না মঞ্জুরের আচ্ছা বিরুদ্ধে। স্যার, তাহলে এই ওইখানে স্যার রুয়েদাটা কি স্যার? বুঝি নাই, রুয়েদা কাকে বলে? অ্যাপ্লিকেশন। এতে ওয়ান কাইন্ডস অফ, এটাও তো এই যে আপনার রোয়েদাটা একটা আবেদন, মানে বিভিন্ন রকম হতে পারে। যে আপনার মনে করেন যে, দাঁড়ান, অ্যাপ্লিকেশন নেই স্যার। হ্যাঁ, এটা তো একটা আবেদন, এটা অ্যাপ্লিকেশনই। যেমন মনে করেন কোন বন্দুক বা মর্টগেজ দিলেন, বন্দুক দেয় না আপনারা বন্দুক দিয়ে, আমরা বন্দুক দিই না, কোন সম্পত্তি বন্দুক দিই না? বন্দুক জি স্যার, দেওয়ার জন্য কি করতে হয়? একটা বন্দুক দাতার কাছে কি করতে হয়? কোন সম্পত্তি রাখতে হয়, তাই না? কি করতে হয়? সম্পত্তি জি স্যার। রাখতে হয়। যে বন্দুক দেয় তাকে কি বলা হয়? দাতা। মর্টগেজ, তাই না? আর যে Mortgage। বন্দুকি রাখে তাকে বলে কি? মর্টগেজি, তাই না? জি এই স্যার। রোয়েদাদ একটা ওয়ান কাইন্ডস অফ অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই রোয়েদাদ মঞ্জুর অথবা মঞ্জুরির বিরুদ্ধে, এটাই বোঝাচ্ছে আর কি। এই রোয়েদাদ সম্পর্কে আপনাদের একটা লং টাইম ক্লাস নিব আগামী দিন, ঠিক আছে?
মর্গেজ টর্গেজ দিয়ে আমাকে একটু মনে করে দিয়েন তো, রোয়েদাত মর্গেজ এগুলো নিয়ে একটা ক্লাস নেব। ওকে, আচ্ছা এবার কোশ্চেন করেন তো, কি করতে চেয়েছিলেন বলেন তো। তার জন্য একটা কোশ্চেন ছিল, বলেন তো। কোশ্চেনটা ছিল, আমার যখন একটা মামলা মামলা যখন ডিগ্রি হয়ে যাবে, এই ডিগ্রির বিরুদ্ধে যখন আমি আপিল করবো, আপিলটাতে 30 দিনের ভিতরে যে আপিলটা গুনতে হয় জেলা জজের কাছে, যখন আমি আপিলটা করব, হ্যাঁ ওই 30 দিনটা আমি হ্যাঁ, কিভাবে গণনা করব? আচ্ছা কোন একটা মামলার আপিল করলেন 30 দিনের মধ্যে, জেলা জজের কাছে আপিল করতে হয়। আচ্ছা, এই আপিলটা করবেন যেদিন মামলার রায় হলো না, মামলার রায় হলো না, অর্ডার হলো না, অর্ডার হলো না, বা রায় হলো, বা আদেশটাই যাই বলেন না কেন, আপনার বিপক্ষেও যেতে পারে, আপনার পক্ষেও যেতে পারে, তাই না? হতে পারে না? হতে পারে। এই যে যেদিন আদালত পারে, যে স্যার। অর্ডারটা দিল বা রায় দিল, এই দিন থেকে 30 দিনের ভিতরে, এই দিন থেকে, মানে যেদিন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় বা কোনো ঘটনা ঘটে যায়, সেই দিন থেকে পরবর্তী সময়ের টাইম ডিউরেশন পর্যন্ত, যতদিন তা আমাদের দেওয়া আছে সেই পর্যন্ত। বুঝেছেন? জি যেমন মনে করেন যে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়ে গেল, মৃত্যুদণ্ড, ঠিক আছে? তো আমরা জানি মৃত্যুদণ্ডের আবেদন কত দিনের মধ্যে করতে হয়? 7 দিনের মধ্যে করতে হয়। আপিল করতে হয় কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে করতে হয়, তাই না? স্বাধীনের তাহলে এই যে মৃত্যুদণ্ড মনে করেন আজকে কার্যকর হলো 1 তারিখ, তাহলে আপনার এই 1 তারিখ থেকেই 7 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে কিন্তু। তার মানে যেদিন রায় ঘোষণা হয়ে গেল তার পরের দিন থেকে সময় কাউন্ট হয়, ঠিক আছে? তবে স্যার। হ্যাঁ, যদি আদালত বন্ধ থাকে বা ওই যে চাপ ধারার বিষয়টা যদি এখানে আসে, চাপ ধারাটা এখানে এক্সেপশনাল। আদালত যদি বন্ধ থাকে তাহলে এই কার্যক্রম গুলো বন্ধ থাকবে, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? 18 ধারায় কি বলা আছে বলেন তো? প্রতারণার ফলাফল স্যার। প্রতারণার ফলাফলে একটু আমি যেভাবে বলেছিলাম গুছিয়ে বলেন তো। প্রতারণার ফলাফল স্যার, প্রতারিত ব্যক্তিকে প্রতারিত ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ব্যক্তি যেদিন সর্বপ্রথম প্রতারণার কথা সর্বপ্রথম জানতে পারবে। প্রতারণার কথা জানতে পারবে, জি। সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারবে 1 নম্বর। 2 নম্বর কি ছিল? ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মনে করে কোনো দলিল গোপন করা হয়েছে, ওই দলিল যেদিন উপস্থাপন করতে পারবেন, হাজির করতে পারবে, তাই তো? জি স্যার। তাহলে প্রতারণার কথা যেদিন জানতে পারবে, যে দলিল হাজির করতে যেদিন পারবে, এবং প্রতারিত ব্যক্তিকে যেদিন হাজির করতে পারবে, হাজির করতে পারবে, সেদিন ঠিক থেকে, আছে? সেদিনের পর থেকে তামাদির মেয়াদ শুরু সেদিনের হবে। পর থেকে আমাদের মেয়াদ শুরু হবে। হ্যাঁ। আপনারা তো অনেক সুন্দর করে পড়ছেন, যাক মাশাআল্লাহ। মানে ক্লাস কাজে দিয়েছে নাকি? দিছে? জি স্যার। জি স্যার। ক্লাস কাজে দিয়েছে? জি স্যার। ভালোই তো মনে হচ্ছে আপনারা পড়তেছেন। আচ্ছা বলেন, 28 ধারায় কি বলা আছে বলেন তো? 28 ধারাতে বলা আছে স্যার, বাদীর অধিকার নষ্ট বা বিলুপ্তি স্যার। সুন্দর। বাদীর অধিকার বিলুপ্তি কখন হয় বলেন তো? স্যার, যদি কোনো সম্পত্তি দখল লাভের জন্য মামলা করার বিষয়ে এই আইনে নির্ধারিত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটি যদি অতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে বাদীর অধিকার নষ্ট হয়ে যায়। তার মানে এই আইনে যেটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি মামলা দায়ের করতে ব্যর্থ হয়
বা অধিকার দাবি আদায় করতে ব্যর্থ হয়, তাহলে তার অধিকার বিলুপ্তি হয়ে যাবে। ঠিক আছে, 26 ধারায় কি বলা আছে? 26 ধারাতে স্যার পথাধিকার এবং সুখাধিকার। সুখাধিকার। সুখাধিকারের সংজ্ঞাটা কোথায় বলা আছে? স্যার এটা 1882 সালের সুখাধিকার আইনের 4 ধারায় সংজ্ঞা দেওয়া আছে। 4 ধারায় বলা আছে। ওকে, সুখাধিকার মানে কি সরকারি সম্পত্তি থেকে সুখাধিকারের আমাদের সময়সীমা কত? 60 বছর স্যার। 60 বছর। আর নরমাল? নরমালে ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে স্যার 20 বছর। 20 বছর। বাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনি তো অনেক সুন্দর পারেন। বলেন এবার সেকশনে কার কোথায় প্রবলেম আছে বলেন তো? আজকে কিন্তু তৃতীয় দিন চলে গেল সেকশন গুলা। বলেন, আমরা কি আর্টিকেলে ঢুকবো? জি স্যার। আর্টিকেলে ঢুকবো আমরা? জি স্যার। নোট করেন সবাই। এই যে আপনাদের জন্য নোট করেছি, এই যে আপনাদের নোট, এটা হচ্ছে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো তারপরে আপনারা লিখবেন। জি স্যার। আপনাদের লেকচার শিট গুলো প্রতি ক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তো আপনারা 3টে কলম করবেন। একটা হচ্ছে এখানে অনুচ্ছেদ, একটা হচ্ছে অনুচ্ছেদ পড়বেন, এখানে লিখবেন বিবরণ। কি লিখবেন? বিবরণ। একটা লিখবেন অনুচ্ছেদ, একটা বিবরণ। হ্যাঁ, তামাদির মেয়াদ। আরেকটা কি লিখবেন? যে তামাদির মেয়াদ। আরেকটা কি লিখবেন? মেয়াদ শুরু। ঠিক আছে, জি স্যার। এভাবে দেখেন। তো আমি যে আর্টিকেল গুলো আপনাদের বা অনুচ্ছেদ যেগুলো পড়াবো, এর বাইরে কোনো কিছু পড়বেন না আপনারা। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু পড়বেন না। আমরা প্রথমে কি পড়বো? 2 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বর অনুচ্ছেদ যে ক্ষতিপূরণের মামলা। 2 নম্বর অনুচ্ছেদে কি? ক্ষতিপূরণের মামলা। ক্ষতিপূরণের মামলা। ওকে, তো ক্ষতিপূরণের মামলা মানে কি বলেন তো? কোনো কাজ করা বা লেখেন, বিবরণ লেখেন, কোনো কাজ করা, কোনো কাজ করা করা বা করা থেকে বিরত রাখার জন্য বা থাকার জন্য, বিরত থাকার জন্য বা রাখার জন্য। জি। ঠিক আছে, তাহলে বিরত রাখার জন্য কি স্যার? কোন কাজ করা থেকে বিরত রাখার জন্য ক্ষতিপূরণের দিন থেকে, ক্ষতিপূরণের দিন থেকে নিচে লেখেন নোট। তার মানে এই ক্ষতিপূরণের দিন থেকে, যেদিন ক্ষতিপূরণের দিন থেকে কোন কাজ করা থেকে বিরত থাকার জন্য বা রাখার জন্য আমাদের মেয়াদ কতদিন থাকবে? 90 দিন। মেয়াদ শুরু হবে কখন? এই যে ক্ষতিপূরণের দিন থেকে। ক্ষতিপূরণের দিন। আচ্ছা, এখানে ক্ষতিপূরণের দিন থেকে। এখানে ক্ষতিপূরণ কেটে দেন, শুধু এখানে লেখেন, বিবরণে লেখেন কোন কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য 90 দিন। আর তামাদি শুরু হবে ক্ষতিপূরণের দিন থেকে। সিকোয়েন্সটা কি আপনারা বুঝতে পেরেছেন? অনুচ্ছেদ 2 কি বলা আছে? যে ক্ষতিপূরণে মামলা দায়ের করতে হবে। ক্ষতিপূরণটা কি হতে পারে? বিবরণটা যে কোনো কাজ করা বা করা থেকে বিরত রাখার জন্য মেয়াদ কতদিন? 90 দিন। 90 দিন। এই যে ক্ষতিপূরণের মামলা আমাদের সময় শুরু হবে যে ক্ষতিপূরণ যেদিন ক্ষতিপূরণের হবে ক্ষতিপূরণের দিন থেকে, অর্থাৎ ক্ষতিপূরণের দিন থেকে 90 দিনের মধ্যে
দুই অনুচ্ছেদে মামলা দায়ের করতে হবে। ঠিক আছে, কে বুঝেননি বলেন তো? বুঝছি স্যার। সবাই বুঝছেন? জি স্যার, বুঝেছি। দেখেন অনুচ্ছেদ 3 সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। সুনির্দিষ্ট প্রতিকার 1877 এর 9 ধারা মতে, কয় ধারা মতে? অনুচ্ছেদ 3 অনুচ্ছেদ 3 কি 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক স্থাবর সম্পত্তির, স্থাবর কিন্তু অস্থাবর না, স্থাবর সম্পত্তির দখল যুক্ত ব্যক্তি কর্তৃক। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক, স্থাবর সম্পত্তির দখলযুক্ত ব্যক্তি কর্তৃক, ঠিক আছে, মামলা দায়ের করার বিধান কতদিন? 6 মাস। 6 মাস। মেয়াদ শুরু হবে কবে? মেয়াদ শুরু হবে কবে? যেদিন বেদখল বেদখল হওয়ার দিন থেকে। ওকে, দেখেন আমি আপনাদের আরেকটা প্রশ্ন করে দিই যে এই যে এটা এসআর অ্যাক্টের কয় ধারায় বলা আছে বলেন তো? 9 ধারা স্যার। কয় ধারায় বলা আছে? হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এটা এসআর অ্যাক্টের কয় ধারায় বলা আছে? 9 ধারায়। 9 ধারায়। তাহলে যদি এরকম প্রশ্ন আসে এমসিকিউ পরীক্ষায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের দখল বা বেদখল সম্পর্কে কোন ধারায় আলোচনা করা আছে? কোন ধারা? 9 ধারায়। 9 ধারা। দেখেন একটা আর্টিকেল দিয়ে আমরা কতগুলো কোশ্চেন পেয়ে গেলাম। তো অনুচ্ছেদ 3 অনুযায়ী বলা আছে কি 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তি দখলযুক্ত ব্যক্তি কর্তৃক, ঠিক আছে, মামলা দায়েরের বিধান 6 মাস। মেয়াদ শুরু হবে বেদখলের দিন থেকে। এখানে আবার যদি এসআর একটা প্রশ্ন হয় তাহলে এসআর একটা 9 ধারায় বলা হয়েছে দখল বা বেদখল সম্পর্কে বলা হয়েছে। ক্লিয়ার? মনে থাকবে? তো এখানে যদি একটা প্রশ্ন করি যে 9 ধারায় কি সরকারের বিরুদ্ধে মামলা করা যায়? দেখেন আইন কি লিঙ্ক দেখেন একটা সাথে যায়, মামলা করা যায়? যায় না। রাইট। কয় ধারায় মামলা করা যায়? 8 ধারায় মামলা করা যায়। এসআর অ্যাক্টের কয় ধারায় মামলা করা যায় সরকারের বিরুদ্ধে? 8 ধারায় মামলা 8 করা যায়। ধারায়। 9 ধারায় কিন্তু মামলা করা যায় না। ওকে, একটা আইনের সাথে কো রিলেটেড কিন্তু ভাই, হ্যাঁ মনে রাখতে হবে। আমি কিন্তু কই পড়াবো আপনাদের তামাদি কিন্তু চলে যাবো পেনাল কোড, সিপিসি, সিআরপিসি এর মধ্যে ঢুকে যাবো অনেক সময়, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। তো এটা মনে থাকবে তো? কয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়? 8 ধারায়। 8 ধারায়। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না, যায় না স্যার। এবার আরেকটা এমসিকিউ বলি, যেহেতু এখানে আসলাম। এই 8 ধারায় মামলা করায় তামাদের মেয়াদ হচ্ছে 12 বছর। 8 ধারায় তামাদের মেয়াদ, মামলা দায়ের করার তামাদের মেয়াদ কত বছর? 12 বছর। আর 9 ধারায় ক্ষেত্রে 6 মাস। মনে থাকবে? এটা তো স্যার মনে থাকবে না, বেড়া লাগিয়ে যাবে ওইটা। দাদা আমরা যখন এসআর পড়বো তখন হচ্ছে যে আপনাদের সব মনে থাকবে। জাস্ট সুবিধার জন্য বলতেছি, আপনারা নোট করে রাখেন ছোট ছোট করে, পাশে নোট করেন যে 9 ধারায় মামলা দায়েরের তামাদের মেয়াদ এসআর অ্যাক্ট অনুযায়ী 6 মাস এবং 8 ধারায় মামলা দায়ের করার মেয়াদ এসআর অ্যাক্ট অনুযায়ী
12 বছর 12 বছর। যাক, আপনাদের বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আমি ভিতরে ঢুকতেছি না বেশি, তবে আর মাঝে এগুলো তো মাঝে ঢোকা, সহজ। স্যার তবে মাঝে মাঝে বেশি আর্দ্রায় মামলা করার মেয়াদ ফজল মোর্শেদ স্যার 12 বছর। মাঝে আর্দ্রায় মাঝে মামলা একটু করার ভিতরে ঢুকতে হয়। হ্যাঁ, আমি কি একটু যদি ভিতরে যাই অন্য আইনের ভিতরে, আপনাদের কি কষ্ট হচ্ছে? স্যার যদি কষ্ট আর্দ্রায় হয় আমি মামলা ঢুকবো। করার মেয়াদ, স্যার আর্দ্রায় মামলা করার মেয়াদ বলছিলেন স্যার। 12 বছর। আর 9 ধারায় স্যার 9 6 ধারায় মাস। 6 মাস। মাঝে মাঝে কি একটু ভিতরে ঢোকা যাবে? জি স্যার। জি স্যার, এইভাবে পড়া। এইভাবে পড়লে ভালো হয়। হ্যাঁ, জি এবার স্যার। আমরা কি অনুচ্ছেদ 10, অনুচ্ছেদ 10 কি বলছে? অগ্রক্রয়ের অধিকার, অগ্রক্রয়ের অধিকার, অগ্রক্রয়ের অধিকার বলবৎ এর মামলা, বলবৎ এর মামলা, তাই না? অনুচ্ছেদ 10 অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা কতদিন আমরা সবাই জানি, এটা কতদিন বলেন তো? 1 বছর। তাহলে সবাই বলেন, অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলার মেয়াদ কত বছর? 1 বছর। আচ্ছা। এক্ষেত্রে মেয়াদ কখন শুরু হবে বলেন তো? ক্রেতার দখল, ক্রেতার দখল গ্রহণ, ক্রেতার দখল গ্রহণ অথবা কি হতে পারে? ক্রেতার দখল গ্রহণ অথবা কি? ক্রেতার দখল গ্রহণ রেজিস্ট্রেশন অথবা থেকে দখল সম্ভব না হলে, ক্রেতার দখল গ্রহণ অথবা অথবা রেজিস্ট্রেশনের দখল গ্রহণ সম্ভব না হলে রেজিস্ট্রেশন হওয়ার দিন থেকে। ক্লিয়ার? তাহলে অগ্রক্রয়ের অধিকার বলবৎ করার মামলা করতে হয় 1 বছরের মধ্যে। মেয়াদ কখন শুরু হয়? ক্রেতার দখল গ্রহণ অথবা দখল গ্রহণ যদি সম্ভব না হয় তাহলে রেজিস্ট্রেশন হওয়ার দিন থেকে। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে, যদি যদি এখানে রিটেন কোশ্চেন হয়, ভালো করে দেখেন যে অনুচ্ছেদ 10 অনুযায়ী যে কোনো ব্যক্তির বা কোনো ক্রেতার দখল গ্রহণ বা দখল গ্রহণের সম্ভব যদি না হয়, তাহলে কোন পদ্ধতিতে এর মেয়াদ শুরু হবে বা কিভাবে এর মেয়াদ শুরু হবে বা তামাদি শুরু হবে কিভাবে, তাহলে আপনারা কিন্তু এই যে এইটা মেনশন করবেন, রেজিস্ট্রেশন হওয়ার দিন থেকে তামাদি আইনের অনুচ্ছেদ 10 অনুযায়ী যদি কোনো ব্যক্তি বা কোনো ক্রেতার দখল গ্রহণ অথবা দখল গ্রহণ যদি সম্ভব না হয়, তাহলে রেজিস্ট্রেশন হওয়ার দিন থেকে তামাদির মেয়াদ শুরু হবে। সেই দিন থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। বোঝা গেছে? কে বোঝেননি বলেন তো এবার। স্যার বোঝা গেছে স্যার। কে বোঝেন নাই? কে বোঝেন নাই বলেন। সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, অনুচ্ছেদ 3 কি বলা ছিল বলেন তো? অনুচ্ছেদ 3 ছিল স্যার সুনির্দিষ্ট দেখে বলেন প্রতিকার না, আইনে। কেউ দেখে বলেন না। অনুচ্ছেদ 3 কি বলা ছিল? কেউ দেখে বলেন না, বলেন। ভুলে গেছেন? একটু আগে কি পড়ালাম? সুনির্দিষ্ট প্রতিকার আইন স্যার, এটা হচ্ছে 1877 সুনির্দিষ্ট সালে। প্রতিকার আইনের সেকশন 9 এর আন্ডারে যে বেদখলের মামলাটা হচ্ছে 6 মাসের মধ্যে করতে রাইট, হবে। এক্স্যাক্টলি। 1 কি পড়াইছিলাম? 2 কি পড়াইছিলাম? অনুচ্ছেদ 2 কে? স্যার, কোনো কাজ ক্ষতিপূরণের মামলা। করা বা না করা থেকে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের দিন থেকে হচ্ছে 90 দিনের মধ্যে হচ্ছে তামাদির মেয়াদটা শুরু হবে। রাইট, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা 2 গেল, 3 গেল, 10 গেল, এবার 12। অনুচ্ছেদ 12 কি আমাকে বলতে পারবেন 12তে কি আছে বলেন তো? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে কিন্তু। বিক্রয় রদের মামলা।
কি হয়েছে? বিক্রয় রোধের মামলা, তাই না? বিক্রয় রোধের মামলা কত দিনের মধ্যে করতে পারবো? 1 বছরের মধ্যে। শুরু হবে কখন শুরু হবে বলেন তো? শুরু হবে কখন? স্যার বিক্রয় রোধের বিষয়টা একটু আগে বুঝিয়ে দেন। বলছি বিক্রয় কি বোঝেন নাই? কি? মামলার বিবরণটা একটু বুঝিয়ে। বুঝাচ্ছি। 3 থেকে ওকে। প্রথম কথা হচ্ছে যে অনুচ্ছেদ 12 বলা আছে বিক্রয় রোধের মামলা। বিক্রয় রোধ সিম্পল বোঝেন, কোন একটা বিক্রি রদ মানে কি? শেষ হয়ে যাওয়া। মনে করেন আপনি কারোর সাথে কোন একটা জিনিস বিক্রয় করেছেন, কোন একটা সম্পত্তি বা কোনো কিছু বিক্রয় করেছেন, তো বিক্রয় করার মর্মে সেটা অনুযায়ী একটা মামলা হয়ে গেছে। সম্পত্তি বিক্রি করেছেন, সেই সম্পত্তি বিক্রয় নিয়ে একটা মামলা হয়ে গেছে। মামলা হতে পারে না? হতে পারে। এ বি এর কাছে সম্পত্তি বিক্রি করছে, ঠিক আছে? 5 শতক সম্পত্তি বিক্রি করছে। 6 শতক 5 শতক, ঠিক আছে? কিন্তু বিক্রি করার পরে বি মালিকানা পেয়ে গেল, ঠিক আছে? এবার ডি এসে বলতেছে এই সম্পত্তির চূড়ান্ত মালিক আমি, এই সম্পত্তির মূল মালিক আমি, ঠিক আছে? ইনাকে আমি পাওয়ার দিয়েছি, আমি ইনাকে পাওয়ার দিয়েছি, একে পাওয়ার দিয়েছি। ইনি পাওয়ার এক্সারসাইজ করে ভুয়া ভাবে, ঠিক আছে, অনৈতিক ভাবে আমার সম্পত্তি বি কে বিক্রি করে দিয়েছে। কি কথাকে ক্লিয়ার বুঝেছেন? প্রকৃত সম্পত্তির মালিক হচ্ছে ডি। প্রকৃত সম্পত্তির মালিক কে? ডি। এ কে পাওয়ার দিয়েছে। কাকে পাওয়ার দিয়েছে? এ কে পাওয়ার দিয়েছে যে সম্পত্তির রক্ষণাবেক্ষণ করার জন্য, যে আমার সম্পত্তি তুমি দেখে শুনে রাখো, রক্ষণাবেক্ষণ করো বা দেখে শুনে রাখো। ডি কাকে পাওয়ার দিয়েছে? এ কে পাওয়ার দিয়েছে। এ তখন কি করছে? ডি এর অবর্তমানে নিজে মালিক পরিচয় দিয়ে বি এর কাছে সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকা আত্মসাৎ করেছে। বি বহাল তবিয়তে সম্পত্তি ব্যবহার শুরু করে দিয়েছে। হঠাৎ করে ডি জানতে পারলো যে ডি এর সম্পত্তি অলরেডি বি এর কাছে বিক্রি হয়ে গেছে। কে বিক্রি করেছে? এ বিক্রি করেছে। ডির কি সম্মতি নিছে? ডির সম্পত্তি কিন্তু নেয়নি। ডির সম্পত্তি নেয়নি, তার মানে মিথ্যাভাবে বিক্রি করেছে। এটা কে জানতে পারলো? ডি জানতে পারলো। এবার ডি কি করলো? যে বিক্রয় রোধের মামলা, এই যে জমিটা এ বিক্রি করেছে এনার কাছে, যে এটা তো আমি জানি না, সম্পত্তির মালিক আমি, আদালতের কাছে এই বিক্রি রোধের মামলা করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রয় রোধের মামলা। এবার বোঝেন নাই কি বলেন? বুঝতে পারছেন? স্যার এটার সাথে কি সেকশন 18 কোনভাবে যুক্ত? সেকশন 18 যাই এটার সাথে। গুড কোশ্চেন। এক্স্যাক্টলি এটার সাথে সেকশন 18 যাবে, কারণ প্রতারিত ব্যক্তি যেদিন প্রথম জানতে পারবে, এটার সাথে সেকশন 18 অ্যাপ্লিকেবল। গুড কোশ্চেন। তো তাহলে এটা হচ্ছে বিক্রয় রোধের মামলা। কে করতে পারবে? যে সম্পত্তির মূল মালিক, সে বিক্রয় রোধের মামলা করে দিল, ঠিক আছে? এই বিক্রয় রোধের মামলা 1 বছরের মধ্যে করতে হয়। কবে? বিক্রয় চূড়ান্ত হওয়ার দিন থেকে। তবে এখানে একটা কথা আছে, আপনারা প্রশ্ন না করলে হবে না। তো প্রশ্ন না করলে শিখবেন কিভাবে? স্যার এখানে বলা হচ্ছে যে চূড়ান্ত হওয়ার দিন থেকে, কিন্তু এখানে তো প্রতারণা যেহেতু, তাহলে তো যেদিন থেকে আমি জানলাম ওই দিন থেকে আমি হবে না? এক্স্যাক্টলি আমি সেটাই যাচ্ছি। 18 ধারা রিমেডি পাবেন। এখানে কি যে বিক্রয় চূড়ান্ত হওয়ার দিন থেকে
1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এখন কথা হচ্ছে যে এ বিক্রি করে দিয়েছে সম্পত্তি কার কাছে? সির কাছে বিক্রি করেছে। এ সির কাছে সম্পত্তি বিক্রি করেছে, কার সম্পত্তি? ডির সম্পত্তি। এ বিক্রি করে দিয়েছে সির কাছে, কিন্তু ডি জানে না, ডি জানেই না। এখন কি হবে? 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। এখন কি আছে? বিক্রয় চূড়ান্ত হওয়ার দিন থেকে। তাহলে বিক্রি করেছি মনে করেন যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি 2022 সালে বিক্রি করছি। বিক্রি করার পরে এখন হচ্ছে যে 1 জানুয়ারি 2023, কিন্তু ডি জানে না, ডি জানে না, 1 বছর হয়ে গেছে। তাহলে কি ডি কোনো প্রতিকার পাবে না? পাবে? পাবে, কারণ সে তো প্রতারিত হয়েছে। রাইট, এক্স্যাক্টলি। তখন সে কিন্তু পাবে, এই যে 18 ধারা অনুযায়ী কিন্তু সে পাবে। 18 ধারা বলেছে প্রতারিত ব্যক্তি যেদিন প্রতারণার কথা সর্বপ্রথম জানতে পারবে, সেদিন তাহলে সে কিন্তু 18 ধারায় প্রতিকার পাবে। বুঝছেন? এর থেকে ভালো কিন্তু কার মনে হয় বোঝানো সম্ভব না। আপনারা যদি না বোঝেন আমাকে কোশ্চেন করেন কিন্তু ভাই, চুপ মেরে থাকেন না। ওকে স্যার। এই আপুটা কিন্তু ধরতে পারছে। হ্যাঁ, আপনার নাম কি? ইসরাত জাহান। বুঝি না। ইসরাত জাহান। ইসরাত জাহান কিন্তু ধরতে পারছে। হ্যাঁ, তো আপনারা সবাই ধরতে পারছেন, হয়তো আপনারা সাহস করে বলতেছেন না, এই আর কি। তো এবার কি সাহস বেশি স্যার, বুঝি না, সাহস বেশি আপু আপনাদের সাহস সবাইকে, বেশি স্যার আমাদের যে। থ্যাংক ইউ নারে। সবাইকে সবাইকে সাহসী হতে হবে, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে তাহলে 18 ধারা গেল। বিক্রয় রোধ কি বুঝতে পেরেছেন? কি স্যার, বুঝতে পারছি। বিক্রয় রোধ যে সম্মানিত আদালত, যে আমার যে জমিটা বিক্রি করা হয়েছে সেই সম্পর্কে তো আমি অবগত ছিলাম না, আমাকে প্রতারিত করে, ঠিক আছে, অন্য ব্যক্তি আমার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এই মর্মে আমি আদালতের কাছে ওই বিক্রিটা রদের আবেদন করছি। ওটা বিক্রি হয় নাই, ওটা আমি রদের, রদ মানে কি? স্থগিত, টার্মিনেশন। রদ মানে স্থগিত বা নিষ্ক্রিয় করে দেওয়া, বাতিল। রদ মানে বাতিল। এই যে দেখুন ফারাইজ অঙ্ক করবেন, এটা নীতি আছে বুঝছেন, আওয়াল নীতি, আওয়াল বা রদ নীতি। উত্তরাধিকারী যখন ম্যাথ করবেন আর কি জুডিশিয়ারির সময়, এগুলো তখন শেখানো হবে। হ্যাঁ, কে বুঝতে পারছেন এটা বলেন তো? স্যার বোঝা গেছে স্যার। বুঝা গেছে? চলবে নাকি থামাই দেবো? কষ্ট হলে বলেন। স্যার চলবে স্যার। পড়ান আর একটু, হ্যাঁ হ্যাঁ, যাবে। আর জি একটু স্যার। পড়ান। আচ্ছা, তাহলে অনুচ্ছেদ 24-এ যাই। স্যার একটা নোট প্রশ্ন, করেছেন? যে অনুচ্ছেদ গুলা বাদ দিতেছেন এগুলা কি পড়া লাগবে না? না 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 না, এগুলো পড়বেন না, ওগুলো থেকে আসবে না। তবে দু একটা আমি সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে, দু একটা এদিক সেদিক হলে সেটা আমি আগের থেকে সাজেশন দিয়ে দিব। এখন পড়ার দরকার নেই, এগুলা আসলে মাথায় রাখতে পারবেন না। সব যেগুলো আসার মতো সেগুলোই পড়াবো। হ্যাঁ, চব্বিশ কি? মানহানির, মানহানির ফলে ক্ষতি পূরণের চব্বিশ কি? মানহানির ফলে ক্ষতিপূরণের মামলা 1 বছর। ঠিক আছে, কত বছর? 1 বছর। ক্ষতিপূরণের
ক্ষতিপূরণ আদায়ের অস্বীকৃতের তাহলে 24 অনুচ্ছেদ কি বলছে যে মানহানির ফলে যদি ক্ষতিপূরণ মামলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেয়াদ থাকবে 1 বছর। মেয়াদ শুরু হবে ক্ষতিপূরণ আদায়ের যদি কোনো ব্যক্তি অস্বীকৃতি জানায় ওই অস্বীকৃতির দিন থেকে। কি বোঝেননি বলেন? স্যার একটা প্রশ্ন, এখানে তো বলা আছে যে যেদিন মানহানির বিষয় হচ্ছে প্রকাশিত হবে, তো মামলাটা না করলে আমি ক্ষতিপূরণ আদায় করব কিভাবে? তাহলে যদি মামলাই না করি তাহলে এখানে তামাদি বিষয়টা কেন আসবে? আচ্ছা বলি যে মামলা না করলে তো আমাদের মেয়াদ আসবে না, স্বাভাবিক বিষয়, তাই না? কোন একটা মামলা না করলে কি তার তামাদি হবে? তামাদি কিন্তু চলতে থাকে, তামাদি এমনি হয়, তামাদি কোনো কিছু দিয়ে বাড়িতে হয়, তামাদি হয় না, তামাদি চলতেই থাকে, একবার শুরু হয়ে গেলে চলতেই থাকে। ওই যে 9 ধারায় কি বলেছে বলেন তো? তামাদি সময়ের একবার অবিরাম শুরু হয়ে চলছে। গেলে কোনো অসমর্থতা দ্বারা বন্ধ থাকবে না। এখন আপনি এটা ইউজ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। যে আপনার মানহানি হয়েছে, আপনার একটা মানহানি মানে ডিফেমেশন। মানহানি কোথায় বলা আছে বলেন তো, কোন আইনে? স্যার এটা টর্টে বলা আছে, পেনাল কোডে বলা আছে। পেনাল কোডের 499 ধারায়, তাই না? 499 ধারায় সম্ভবত, ঠিক দেখেন তো 499 ধারায়। 499 ধারায় হবে মানহানির সংজ্ঞা, টর্টে বলা আছে। তো মানহানি মানে কোন ব্যক্তির নামে যদি কোনো ব্যক্তি ব্যঙ্গাত্মক উক্তি করে বা এমন একটা উক্তি করলো যেটা সেই ব্যক্তির পরিচয়, সুনাম বা যে কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে, বা কোনো ব্যক্তি সম্পর্কে দেখেন তো পেনাল কোডে 499 মানহানি কিনা? 499 সংজ্ঞা, এটাই হবে। চারশো 499 না? তো কোন স্যার ব্যক্তির বিরুদ্ধে 499 মানহানি বলা আছে। এই যে দেখছেন, ঠিক আছে 499 হবে। আর তাহলে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অপ্রীতিকর বা সুনাম ক্ষুণ্ণ হয় বা কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন হয় যে যে এমন উক্তি করেছে সেই ব্যক্তির সুনাম নষ্ট হতে পারে বা সেই ব্যক্তির ক্ষতি হতে পারে, দুর্নাম হতে পারে, হ্যাঁ, তো এরকম যদি কোনো কিছু হয় যে এই মানহানি ফলে সেই ব্যক্তির ক্ষতি হয়ে গেছে, বড় একটা ক্ষতি হয়ে গেছে, তো সেই ব্যক্তি মানহানি মামলা করতে পারে। সেটা টাকার অঙ্কে হতে পারে, যে আমার যে মানহানি হয়েছে, সুনাম নষ্ট হয়েছে, সেটা যেমন বাটা কোম্পানি একটা জুতার যদি মনে করেন একটা বাটা কোম্পানির একটা জুতা কেউ নকল করে বাটা কোম্পানির নামে চালায়, তাহলে সেই যেই পণ্যটা নকল করলো সেই পণ্য মনে করেন যে খুবই নরমাল, ক্রেতারা বাটা কোম্পানি মনে করে কিনতে শুরু করলো এবং দেখলো যে বাটা কোম্পানি আগে যে সার্ভিস গুলো দিত, যে স্যান্ডেলের যে কার্যকারিতা ছিল বা জুতার যে কার্যকারিতা ছিল, সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা প্রোডাক্টের মানটা ভালো না। তখন বাটা কোম্পানি কি নোটিশ করলো যে তাই তো, আমার প্রোডাক্ট গুলো তো এরকম হতে পারে না, আমাদের প্রোডাক্ট তো অনেক উন্নত। তখন সে ইনভেস্টিগেশন করে দেখলো অন্য একটা কোম্পানি এই বাটা কোম্পানি সিল দিয়ে, হ্যাঁ, বা বাটা কোম্পানির লোগো ব্যবহার করে তারা হচ্ছে যে এই নকল প্রোডাক্ট গুলো বা জুতাগুলো বাজারে ছেড়ে দিচ্ছে। এটা জানার পরে বাটা কোম্পানি তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, মানহানির মামলা, যে এই কোম্পানি আমাদের বিরুদ্ধে বা আমাদের পণ্য নকল করে আমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করেছে সেটা 10 কোটি টাকা হতে পারে, 1 কোটি হতে পারে। এই স্যার মর্মে সে এখানে কি আদালতের কাছে, বুঝি না বলেন। বুঝতে পারছেন না? স্যার বুঝা গেছে স্যার। তাহলে এই ক্ষেত্রে মানহানির মামলা হতে পারে। তাহলে এই মানহানি যে করলো সেই ব্যক্তির ক্ষতি হলো না? এই যে বাটা কোম্পানি যে
বাটা কোম্পানির বিরুদ্ধে বাটা কোম্পানি যে 10 কোটি টাকার মামলা করলো, তা এইটা কি সেই ক্ষতিপূরণ না? এই যে এখানে লেখছি ক্ষতিপূরণ আদায়ের দিন থেকে, ক্ষতিপূরণ আদায়ের দিন থেকে, দেখছেন বিবরণে কি লেখা আছে? ক্ষতিপূরণ আদায়ের দিন থেকে। ঠিক আছে, তাহলে মামলা শুরু হবে ক্ষতিপূরণ আদায়ের দিন থেকে, ক্ষতিপূরণ আদায়ের অস্বীকৃতির দিন থেকে। মনে করেন বাটা কোম্পানি মামলা করেছে যে তুমি আমার যে ক্ষতি করেছো, আমার 10 কোটি টাকা ক্ষতি হয়েছে। অপরপক্ষ বলতেছে কি যে আমি তোমার কোনো টাকা পয়সা দিব না, এই যে অস্বীকৃতি জানাচ্ছে আমি তোমার কোনো টাকা পয়সা দিব না, এই অস্বীকৃতি জানানোর 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। কে বোঝেননি বলেন? বুঝতে পারছি স্যার। ক্লিয়ার হয়েছে? জি স্যার। যে কোনো ব্যক্তি যদি ক্ষতিপূরণ দিতে না চায়, যেদিন অস্বীকার করবে সেদিন থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। বুঝছেন? কি বোঝেন নাই বলুন তো? বুঝছি স্যার। আর একটু ক্লিয়ার করি, বুঝছি বোঝেন নাই। মনে করেন যে মিস্টার এক্স, স্যার এটা বোঝা গেছে স্যার, ক্লিয়ার বোঝা গেছে স্যার। বুঝা গেছে না? জি স্যার, পরে সবাই কি বুঝতে বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, লাস্ট আজকে এটাই শেষ করে দিই। অনুচ্ছেদ 25 সরি, অনুচ্ছেদ 25। কুৎসা রটানোর, কুৎসা রটানোর বিরুদ্ধে, রটানোর বিরুদ্ধে, বিরুদ্ধে কুৎসা রটানোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা। কুৎসা রটানোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা কতদিন? 1 বছরের মধ্যে করতে হবে নাকি? কুৎসা রটানোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা কতদিনে করতে হবে? 1 বছরের ভিতরে। এর মেয়াদ শুরু হবে কবে? যখন জানতে পারবে তার মামলার বিষয়ে যেদিন কুৎসা প্রচার করা রটানো হয়েছে, হবে। প্রচার করা হয়েছে, যেদিন কুৎসা প্রচার করা হয়েছে বা রটানো হয়েছে। যেদিন কুৎসা প্রচার করা হয়েছে বা রটানো হয়েছে, তাই তো? আর একটা হতে পারে বা নালিশযোগ্য যদি না হয়, নালিশযোগ্য না হলে, নালিশযোগ্য না হলে যেদিন যেদিন কুৎসা রটানোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে হয় 1 বছরের মধ্যে। যেদিন কুৎসা রটানো হয়েছে বা প্রচার করা হয়েছে বা এই কুৎসা যে করছে এটা যদি নালিশযোগ্য না হয়। স্যার এই বিষয়টা বুঝতেছেন, নালিশযোগ্য না হলে মানে? যে মনে করেন নুসরাত আপনাকে, আপনার বিরুদ্ধে কেউ এমন ভাবে কুৎসা রটাইছে যেটা আসলে নালিশযোগ্য না, খুবই ছোট। যেমন 414 ধারায় বলা আছে
414 ধারায় সিআরপিসি 414 ধারায় বলা হচ্ছে তুচ্ছ মামলার ক্ষেত্রে, তুচ্ছ মামলার ক্ষেত্রে দেখবেন, তুচ্ছ মামলার ক্ষেত্রে মানে ট্রাই ফিলিং চাই একগুলা, সেরকম যে তুচ্ছ মামলার ক্ষেত্রে যেগুলো মানে আপিল যোগ্য নয়, 414 ধারা বলা আছে তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল যোগ্য নয়। তো সেরকম যে আপনার বিরুদ্ধে এমন একজন অভিযোগ এনেছে যেটা আসলে স্বাভাবিকভাবে হতে পারে, যেটা নালিশ করার কোনো কারণ নেই বা নালিশ যোগ্য না, বুঝেছেন কিনা? জি যে স্যার। এমন একটা আপনার অপরাধ করেছেন বা যে কেউ অভিযোগ করেছে সেটা আসলে নালিশের পর্যায়ে পড়ে না বা সাধারণত কেউ নালিশ করেও না, যেটা নালিশযোগ্য না মূলত বেসিক্যালি। কিন্তু নালিশযোগ্য যদি না হয় এমন কুৎসা যদি কেউ ছড়ায়, তাহলে সেই ক্ষেত্রে যেদিন ক্ষতির উদ্ভব হয়, স্বাভাবিকভাবে আমি মনে করেছি যে এটা তো নালিশযোগ্য না, ছোটখাটো একটা বিষয়, এটা নালিশ কেন করলাম বা এটা নালিশযোগ্য না, আদালত বললো তো এটা তো নালিশযোগ্য না, কেন নালিশ করলেন, এটা তো সামান্য একটা জিনিস, এটা প্রায় হরহামেশাই হয়ে থাকে। কিন্তু পরে দেখা গেল নালিশযোগ্য না হলেও এই কুৎসাটা এমন একটা বড় কুৎসা ছিল, আপাতত দৃষ্টিতে নালিশযোগ্য মনে না হলেও ক্ষতি হয়ে গেছে, আপনার একটা বড় ক্ষতি হয়ে গেছে, হয় না? জি স্যার। ক্ষতি হয় স্যার অনেক এখানে, সময়। স্যার এখানে কোশ্চাটা কি স্যার? ওই যে যেমন যেমন মনে গিবত করেন যে বলা আমরা বা যেমন মনে করেন আমরা নামের বিকৃতি করি অনেক সময়, নামের বিকৃতি করি না, নামের বিক্রি করি, বা রহিম করিমের বউকে প্রপোজ করেছে, করিম হচ্ছে রহিম আর করিম দুই বন্ধু, রহিম কি করেছে করিমের বউকে প্রপোজ করেছে, তা রহিম আর করিম দুইজন এতই ভালো বন্ধু যে মিস্টার এক্স রহিমকে বলছে, এই রহিম তোর বন্ধু করিমের সাথে তোর বোর সম্পর্ক আছে। রহিম বিশ্বাস করিনি, যে করিম তার এতই ভালো বন্ধু, রহিম কিন্তু বিশ্বাস করিনি, ঠিক আছে? তো এটা এটা এই যে অন্য একজন যে নালিশ করেছে, রহিমের কাছে এটা নালিশযোগ্য মনেই হয়নি, যে করিম তো আমার খুব কাছের বন্ধু, এটা করতেই পারে না, আমরা সবসময় একসাথে দেখা করি, সবসময় একসাথে খাই দাই, তো এটা হতেই পারে না, সে তো আমার আপন ভাইয়ের মতো। তো রহিমের কাছে এটা কিন্তু নালিশযোগ্য মনে হয়নি, কিন্তু আলটিমেটলি দেখা গেল কি যে মিস্টার এক্স যেটা বলছিল, রহিম করিমের বউর সাথে তোমার কিন্তু সম্পর্ক আছে, করিমের বউ কিন্তু আরেকজনের সাথে সম্পর্ক করতেছে, পরে দেখা গেল সত্যি সত্যি মিস্টার এক্স এর কথা সত্যি, করিমের বউর সাথে আরেকজনের সম্পর্ক আছে, পরে রহিম এটা জানতে যখন পারলো, তখন এটা রহিমের একটা ক্ষতি হয়ে গেল না? ক্ষতি জি হয়ে গেল স্যার। তো নাকি? জি স্যার। জি স্যার। তখন এই ক্ষতি যখন উদ্ভব হবে তখন থেকে সে শুরু করতে পারবে। এটার সাথে আসলে এরকম এক্সাম্পল যায় না, তারপরেও আমি আপনাদেরকে জাস্ট একটু দিলাম আর কি, জাস্ট বোঝার জন্য আর কি। স্যার মানে এটা পানিশমেন্ট, এটা পানিশমেন্ট কি স্যার? আদালতে যদি প্রমাণ হয় তাহলে পানিশমেন্ট কি? এটা তো মানহানি কোনো এটা তো এখানে তো স্পেসিফিক তামাদি কোনো আইন ইয়ে প্রয়োগ নাই, করছে। এটা সিআরপিসি তে না, মানহানি, ওটা পানিশমেন্ট সিআরপিসি তে। এটা আপনি মানহানির মামলা করতে পারেন, এক নম্বর কথা, ঠিক সরি, আছে? পেনাল কোডে সিআরপিসি সরি, মানহানি। 499 মানহানির মামলা করতে পারেন, আবার অনেক কিছু করা যায়, আবার নারী শিশু নির্যাতন আইনে যেটা যৌন নির্যাতন 10 ধারায় মামলা করতে পারেন, আবার আপনার আসলে 9 ধারায় মামলা করতে পারেন, নারী শিশু নির্যাতন আইনের, এরকম অনেক মামলাই তো করতে পারেন। কি আরো কি সামনে যাব? জি স্যার। সামনে আরো যাব? জি স্যার। স্যার 10:30 পর্যন্ত, তারপর শেষ। কয়টা বাজে এখন? স্যার আমরা 1 2 3 4 5 6টা পড়ছে, স্যার অন্তত 10টা অনুচ্ছেদ পড়ান স্যার। আচ্ছা, আপনারা কয়জন পার্টিসিপেন্ট আছেন আজকে? 7 জন। 7 জন, একটু আগে 8 জন ছিল, একজন কি স্কিপ করছে?
আচ্ছা, তো যাই হোক, তো আমরা আরেকটা সেকশন যাই, তাই না? জি স্যার। 29-30 যাই তাহলে। যাই, মাল হারিয়ে গেলে। মাল হারিয়ে গেলে কিংবা ক্ষতি হলে, কিংবা ক্ষতি হলে, তাহলে মাল হারিয়ে গেলে কিংবা ক্ষতি হলে বাহকের বিরুদ্ধে লেখেন, বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা। মাল হারিয়ে গেলে কিংবা ক্ষতি হলে বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণ। বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা 1 বছর তামাদের মেয়াদ। মাল হারিয়ে গেলে বা কিংবা ক্ষতি হলে বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা তামাদের মেয়াদ 1 বছর। যেদিন মাল হারিয়ে যায়, যেদিন মাল হারিয়ে যায় বা তাহলে মাল হারিয়ে গেলে কিংবা ক্ষতি হলে বাহকের বিরুদ্ধে, বাহককে বলেন তো, যে এক যে জায়গা নিজে থেকে অন্য যে নিজে জায়গায় বহন করেছে, এই যে নিজে মালামালগুলো বহন করেছে। বহন করে নিয়ে যায়, ডেলিভারি ম্যান যে এক জায়গা থেকে আরেক জায়গায় এই মালামাল কি করে, বহন করে নিয়ে যায়, তাকে আমরা কি বলি? বাহক। বাহক। তাহলে মাল হারিয়ে গেলে কিংবা ক্ষতি হলে বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা যায়, তাই না? জি স্যার। 1 বছরের মধ্যে। যেমন মনে করেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এক ট্রাক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস কি করলো? সুন্দরবন কুরিয়ার কি করলো? যে এক ট্রাক কুরিয়ার নিয়ে গেল কোথায়? রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জে। কোথায় নিয়ে গেল? রাজশাহী প্লাস চাঁপায়ে। আপনাদের এই কোশ্চেন করতেছে কিন্তু এটা। চাঁপায়ে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? সুন্দরবন চাপায় কুরিয়ার সার্ভিসের এক ট্রাক মাল রাজশাহী চাঁপাই নিয়ে গেল ডেলিভারি দেওয়ার জন্য। এখানে একটা ড্রাইভার আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যে এক ট্রাক মাল নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে নিয়ে গেল। গাড়িতে কয়জন ছিল? একটা ড্রাইভার ছিল, দুইজন ড্রাইভার ছিল, দুইজন ড্রাইভার, একটা হেল্পার ছিল। এখন পথের মাঝখানে পাবনায় যে কি করলো, এই যে এই হেল্পার ড্রাইভার
কারসাজি করে এই পুরো ট্রাক কি করলো, গুম করে দিল বা আত্মসাৎ করে দিয়ে তারা পালিয়ে গেল। কোথায় গেল? তারা পালিয়ে গেল। এখন যারা যারা হচ্ছে যে মনে করেন যে কাস্টমার, মানে আমরা যারা কুরিয়ার সার্ভিসে যে মালগুলো দিয়ে আসি, তারা একটা স্লিপ দেয় না? স্লিপ দেয় আমাদের, দেয় তো না? জি তখন স্যার। আমাদের আমাদের যে ক্ষতিপূরণ, আমাদের এই যে মালগুলো হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তো আমরা কি এই হেল্পারের কাছে যাবো নাকি এই কুরিয়ার সার্ভিসের কাছে যাবো বলেন তো? কুরিয়ার বা সার্ভিসের কাছে স্যার। driver- নাকি আমরা আমরা কিন্তু জানি এই বাস মালিকের চিনি আমরা, এই বাস মালিকের হেল্পারের সবাইকে আমরা চিনি। তো আমরা এদের বিরুদ্ধে স্টেপ নেবো নাকি কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে স্টেপ নেবো বলেন তো? বাহক কে এখানে? কুরিয়ার মূল সার্ভিসের বাহক কে এখানে? বাহক কে তাইলে? কুরিয়ার সার্ভিস। নাকি এই যে ড্রাইভারটা বাহক? কোনটা বাহক বলেন তো? বাহক কুরিয়ার সার্ভিস। আর অন্য সবাই কি বলেন? বাহক কে? অন্য সবার মতে কি এখানে বাহকটা কে বলেন তো? স্যার আমার তো হুম? চুক্তিটা হয়েছে স্যার কুরিয়ার সার্ভিসের সাথে স্যার, আমার তো তাদেরকে চেনার দরকার নাই। এক্স্যাক্টলি রাইট, এটাই আমি বলতেছি। তার মানে দেখেন, আমি এটা কি জন্য বললাম যে বাহক মূলত এই প্রতিষ্ঠানটাই বাহক। এই বাহক ড্রাইভারকে ধরলো কি ধরলো, না কি না করলো, সেটা আমাদের উই ডোন্ট কেয়ার দ্যাট, আমাদের এটা দেখার বিষয় না। কিন্তু এখানে মূল বাহক হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। তো আমরা এই ক্ষতিপূরণের মামলা যখন করব, তখন এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধেই কিন্তু করব। ঠিক আছে? জি স্যার। এই যে যেদিন মাল হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় সেই দিন থেকে 1 বছরের মধ্যে করব। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমরা আজকে কি কি অনুচ্ছেদ পড়লাম? 2 3, 2 10, পড়লাম, 12, 3 পড়লাম, 10 পড়লাম, তারপরে কি বললাম? 12, 12 পড়লাম, তারপরে 24, 18 25, পড়লাম। 30। 18 পড়ি নাই? 18 না স্যার। 18 পড়ি নাই? বিক্রয় রদের মামলা পড়ি নাই? সরি, স্যার বিক্রয় রদ তো ক্ষতিপূরণ আদায়ের মামলা পড়ি নাই? না 18 স্যার, এটা পড়ি নাই? পড়ি নাই স্যার। 18 কি পড়ানো বলেন? হয় না স্যার। তাহলে 18 লেখেন। 18 বাদ গেছে? আমার মনে হচ্ছে 18 পড়ে গেছি। আচ্ছা, 18 লিখে ফেলেন। না ক্ষতিপূরণ স্যার, আদায়ের মামলা। আচ্ছা, অনুচ্ছেদ 18 ক্ষতিপূরণ আদায়ের মামলা। ক্ষতিপূরণ আদায়ের মামলা। ক্ষতিপূরণ আদায়ের মামলাও করতে হয় 1 বছরের মধ্যে। ক্ষতিপূরণের মামলাও করতে হবে, আদায়ের মামলা 1 বছরের মধ্যে করতে হবে। ঠিক আছে? ক্ষতিপূরণের আদায়ের ক্ষতিপূরণ আদায়ের, আপনারা কি লেখা বুঝতে পারছেন? জি স্যার। আর আমি তো মুখ দিয়ে বলেই দিচ্ছি, আপনারা নোট করছেন না? জি স্যার, নোট সবাই কি করতেছি। নোট করছেন? সবাই নোট করছেন? জি স্যার। তার মানে মনে হয় আপনি একাই নোট করতেছেন, আর কেউ কোনো কথা বলছে না, তাই না? স্যার করি। তাহলে ক্ষতিপূরণ আদায়ের দিন থেকে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে হবে। ক্ষতিপূরণ আদায়ের মামলা দায়ের করতে হবে 1 বছরের মধ্যে ক্ষতিপূরণ আদায়ের অস্বীকৃতির দিন থেকে। এখানেও যদি অস্বীকার করে, তাহলে ওই অস্বীকৃতির দিন থেকে। অস্বীকৃতি না করলে তো মামলা করতে পারবেন না, তাই না? তো অস্বীকৃতি তো জানাতেই হবে, জি স্যার। তাই না? যে আমি ক্ষতিপূরণের যে অস্বীকৃতি না দেয়, তাহলে কি মামলা করতে পারবেন? পারবেন না জি তো। না স্যার। মেনেই নিল, মেনে নিলে তো এমনি সে ক্ষতিপূরণ দিয়েই দিল, তাই না? যখন অস্বীকার করবে, তখনই তো আপনি ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করবেন, তাই না? জি স্যার। জি স্যার।
তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করি নাকি? জি স্যার। তো এবার বলেন, কারোর কোনো বক্তব্য থাকলে বলে ফেলেন। স্যার আমাদের নেক্সট ক্লাস কবে হবে স্যার? ক্লাসটা আসলে একটা মজা বলেন। স্যার আমার একটা টেকনিক মনে পড়ছে, এখানে বলেন। হচ্ছে সেকশন 2, 3 ছাড়া 31 পর্যন্ত সবগুলোই তো আমাদের মেয়াদ 1 বছর। 2, 3 তারা সেকশন 2 আর 3 অনুচ্ছেদ 2 আর 3 ছাড়া সবগুলো 31 পর্যন্ত সবগুলো হচ্ছে 1 বছর মেয়াদের। 2 আর 3 তারা, হ্যাঁ এটাও দিতে পারেন, কিন্তু সবগুলোই কি নাই? সবগুলো কি তাই? জি 2 স্যার, আর 3 সবগুলো 1 বছর। দাঁড়ান, 2 আর 3 4 5 6 11 24 25 26 27, হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 24 25 26 সবগুলোই ঠিক আছে। 18 12 10 10 14 15, হ্যাঁ ঠিক আছে। তবে আমি যে সেকশন গুলো বললাম এর বাইরে কিন্তু পড়ার দরকার নেই, বুঝছেন? জি স্যার। তাহলে কিন্তু এখন এগুলো স্যার পড়ার আপনি যে দরকার নেই। 18 বলছেন না, এর শেষেই তো 19 নাম্বারটাও তো একটু ইম্পর্টেন্ট লাগতেছে, যে অনেক সময় বেআইনি ভাবে যে কারাদণ্ড দেয় সেটার ফলে যে ক্ষতিপূরণ হয়। যেমন রিসেন্টলি একটা মামলা যে আব্দুল হালিম স্যার হচ্ছে ক্ষতিপূরণের জন্য করছে, ওইটাতে 19টা আসলে কোনো পরীক্ষায় আজ পর্যন্ত আসেনি, বুঝছেন? আর 19টা আসার ওইরকম পসিবিলিটিও নেই। আপনার যদি মনে হয় পড়তে পারেন 19টা পড়ে ফেলেন, তাহলে কঠিন তো আর কিছু না, 19 পড়ে ফেলেন। তো বলেন, আর কোনো বক্তব্য আছে? স্যার আমার দেখেন একটা আমি স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার, একটু পড়ার বাইরে বলি স্যার। স্যার আমরা তো বলেন ওই বলেন এক বলেন। এক- 1 তারিখে স্যার ওই যে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিয়ে আসছিলাম। তো আমাদের মেসেজটা কবে আসবে? মানে টাকা তোমার জমা তো দিতে হবে 1080 টাকা। তো ওটার মেসেজটা কবে আসতে পারে স্যার? ইন্টিমেশন কবে জমা দিয়েছেন? 1 তারিখে স্যার। কোন মাসের? এই মাসের 1 তারিখে দিছিলাম। এই মাসের 1 তারিখে জমা দিয়েছেন? আপনি যে জি স্যার। টাকা যে ব্যাংকে জমা দিয়েছেন এর কোনো মেসেজ আসে নাই? না টাকা তো এখন আসে নাই স্যার। তারা বলছে মেসেজ এসআইবিএল থেকে আসবে। এসআইবিএল থেকে মেসেজ আসে, এসআইবিএল থেকে মেসেজ আসে, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বার কাউন্সিল। স্যার স্যার এখনো মানে কোনো মেসেজ আসে নাই। তারা বলছে যে এটা ওই যে ভেরিফাই করার পরে তারপর নাকি মেসেজ দিবে, তারপর টাকা আসবে দিবে। ভাই আসবে। আপনার যে স্লিপ আছে না, স্লিপ রেখে দিয়েছেন না? স্লিপ বলতে স্লিপ স্যার ওই যে তারা তারা শুধু একটা জমা রিসিপ্ট স্লিপ, কপির একটা সিল দিয়ে ওই দিয়েছে। ওইটা ওই রিসিপ্ট কপিটাই, বুঝছেন? ওই যে সাদা নীল কালারের একটা রিসিপ্ট কপি আছে না, না বা না সবুজ এগুলা নীল কালার? এগুলা তো এগুলা এবছর তারা নিছে না, তো আমরা অনলাইনে আবেদন করছি স্যার। আচ্ছা আচ্ছা, তো কোনো 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 ডকুমেন্টস দেয় নাই? কোনো ডকুমেন্টস আমরা ডকুমেন্টস যে নেই? যে পেপারস গুলি সাবমিট করছি ওটার শুধু ফটোকপিটার উপরে তারা একটা সিল দিয়ে দিছে। রিসিভ করে দিয়েছে তাই তো? এটা রিসিভ করে দিয়েছ না, ফটোকপির জি পরে জি এটা রিসিভ করে দিয়েছে না? জি 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 জি। ওইটাই ডকুমেন্টস, আপনার মেসেজ আসবে, নো টেনশন, মেসেজ আসবে, আপনার ওটা কাজ হয়ে গেছে। 6 তারা মাসের বলছে ভিতরে আপনার 6 মাসের ভিতরে আপনারা রেজিস্ট্রেশনের কার্ড পাবেন। রেজিস্ট্রেশনের কার্ড পাওয়ার পরে আপনারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনারা ইয়ে করবেন স্যার আর কি। প্রসেসটা কিভাবে? স্যার আপনি তো আছেন স্যার ওইখানে স্যার, মানে এটা প্রসেসটা কিভাবে স্যার একটু যদি জানতেন তাহলে প্রসেসটা ভালো 1 হতো। নম্বর কথা হচ্ছে আপনারা ইন্টিমেশন জি স্যার। ইন্টিমেশন জমা দেবেন। ইন্টিমেশন জমা দিয়েছেন? জি স্যার। 2 নম্বর, ইন্টিমেশন জমা দেওয়ার পরবর্তীতে কি হয়, 6 মাসের মধ্যে, 6 মান্থের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন কার্ড পাবেন। স্যার ওইটা তারা তো রেজিস্ট্রেশন বলছে কার্ড এটা পাবেন। ভেরিফাই করার পরে তারপরে মেসেজ দিবে, তারা মেসেজ দেওয়ার পরে তারপরে আমাদেরকে টাকা দিতে হবে স্যার, যাই টেলিটকের হোক, মাধ্যমে। সে যাই হোক না কেন, সে যেভাবে বলুক না কেন, ভেরিফাই করুক আর যাই বলুক, ইন্টিমেশন জমা দেওয়ার 6 মাসের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন কার্ড পাবেন। 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। এবার পরীক্ষার ডেট পড়লে আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পরে আপনারা এমসিকিউ পরীক্ষা দেবেন, এমসিকিউ পরীক্ষা দেবেন।
এরপরে আপনারা রিটেন পরীক্ষা দেবেন, তারপর ভাইবা, এই তো গেল। আবার এখানে একটা কথা হচ্ছে, যদি আপনারা যদি কেউ একবার এমসিকিউ পরীক্ষায় পাশ করেন তাহলে 2বার রিটেন দিতে পারবেন। কয়বার? 2বার রিটেন পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? মানে এমসিকিউ কে একবার পাশ করে একবার যদি রিটেন ফেল করে তাহলে আরো একবার রিটেন পরীক্ষা কিন্তু দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি 2বার রিটেন পরীক্ষা দিব নাকি একবার দিব বলেন, কোনটা চাই? প্রথমবারই আনতে হয়েছে। যাক, ইনশাল্লাহ আমরা পারবো তো। ইনশাল্লাহ স্যার। আমরা যেভাবে পড়তেছি এইভাবে আসলে ভেরি মাচ পসিবল, আপনারা যদি শেষ পর্যন্ত টিকে থাকেন। কারণ আমি আপনাদেরকে একদম মানে হাতে কলমে আস্তে আস্তে শিখাচ্ছি কিন্তু, তো আপনারা ধরে থাকেন, ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। হ্যাঁ স্যার তো ওই যে স্যার আপনি যে বলছেন যে ইন্টিমেশন জমা দেওয়ার পরে 6 মাসের পরে ভিতরে আমরা রেজিস্ট্রেশন কার্ড পাবো স্যার। হ্যাঁ, হ্যাঁ ওইটা কি হুম। স্যার ওই যে আমাদেরকে যে তারা মেসেজটা দিবে ওই মেসেজের পরবর্তী 6 মাস নাকি স্যার মেসেজ না আসার আগে তারা 6 মাস কাউন্ট করবে? না না, মূলত যেদিন আপনারা ইন্টিমেশন জমা দিবেন সেই দিন থেকেই 6 মাস, আপনারা সাবমিট করার পরবর্তী 6 মাসের মধ্যে। মেসেজ টেসের এখানে এটা কি যে নতুন সিস্টেম করেছে আল্লাহ জানে, তো এটা হওয়ার কথা না। মূলত বেসিক্যালি যে আপনারা ইন্টিমেশন জমা দেওয়ার পরে ওরা মেসেজ দেয়, মানে কি আপনার ইন্টিমেশনে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে, বা আপনার সার্টিফিকেট বলেন বা আপনার কোনো কিছুতে ভুল ভ্রান্তি থাকতে পারে, এই জন্য ওরা হয়তো বা ভেরিফাই করে, বুঝছেন? যে আপনার নামে স্যার। ভুল থাকতে পারে, সার্টিফিকেটে ভুল থাকতে পারে, বা আপনার ইনফরমেশন ভুল হতে পারে, ওরা ভেরিফাই করার পরে তারপর হয়তো বা আপনারা এটা ইয়ে করে, বুঝছেন? তাছাড়া অন্য কোনো কিছু না। তো এটা আমি আপনি তো পেনি আছেন করে কিছু না। স্যার, আপনি তো ওইখানে আছেন স্যার, একটু কাইন্ডলি যদি জানেন স্যার তাহলে ভালো হবে স্যার। আচ্ছা, ইনশাল্লাহ আমি জানার চেষ্টা করবো ভাই। আমি সারাদিন ওই যে আমি বললাম না, আমি এই যে আপনাদের ক্লাসগুলো নিই, এই যে আসলে আমার কষ্ট হয়, কারণ ওই সকালবেলা আমার অফিস আছে, অফিস শেষ করে সন্ধ্যার পরে চেম্বার, ঠিক আছে? আবার গুরুত্বপূর্ণ আমার এই যে জুনিয়রে বসায় রাখছি, ও যে মানে মামলাগুলো দেখে, কারণ আমি তো আনোয়ার গ্রুপে এখন বর্তমানে আছি, লিগ্যাল অফিসার হিসেবে আছি। তো প্র্যাকটিসে এই জন্য কোর্টে যাওয়া মানে একটু কমই হয় আসলে। জুনিয়র গুলোই সব মেনটেন করে, আমি সন্ধ্যার পরে চেম্বারে বসি, বুঝছেন? যার কারণে আসলে আমার জন্য একটু কষ্ট হয়, তারপরে এসে আপনাদের ক্লাস নেওয়া, তারপরে নিজেরও অনেক কাজ থাকে, আহ সব মিলে একটু কষ্টই হয়। তারপরেও আপনার আমি আমার নাম্বারটা আপনাদের সবাইকে দিয়ে রাখছি। হ্যাঁ, আপনারা ফোন দিবেন, ফোন দিলে আমি হয়তো বা আপনাদের ইয়ে করে দেবো। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, আপনাদেরকে লিখে রাখেন। আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা 01741747405। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস ইমো নাম্বারও, ঠিক আছে? এবং হচ্ছে যে এখানে যোগাযোগ করলেই পারবেন। ফেসবুক আছে, ফেসবুকেও যুক্ত হতে পারেন যদি ইমার্জেন্সি হয়, তো নাম্বার থাকলেই পাবেন আর কি। হ্যাঁ, জি স্যার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো জি থাকবেন, স্যার। সুস্থ জি স্যার। থাকবেন, আর আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ জানাই যাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।